আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে হলো আপনাদের সাধারণ জ্ঞান অংশ, বাংলাদেশ বিষয়গুলি লেকচার নাম্বার একেবারে শেষ যেটা আছে, অর্থনীতি বাংলাদেশের লেকচার নাম্বার 8, উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো চলেন তাহলে শুরু করি আমরা বাংলাদেশ বিষয়গুলি লেকচার সর্বশেষ লেকচার নাম্বার 8, বাংলাদেশের অর্থনীতি। এখান থেকে কি কি প্রশ্ন র্যান্ডম আসে সেগুলো আমি বলি। বাংলাদেশের অর্থনীতি, এক নম্বর লিখবেন অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। আর আধুনিক অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসন উনি হলো আধুনিক অর্থনীতির জনক। আরেকটা হলো দারিদ্র্যের দুষ্ট চক্রের প্রবক্তা বলা হয় কাকে? র্যাগনার মার্কস। র্যাগনার মার্কস। র্যাগনার মার্কস হলো দারিদ্র্যের দুষ্ট চক্র, মানে কি? একজনের টাকা কম, ইনভেস্ট করে কম, ফলে তার লাভ হয় কম, ফলে বছর শেষে তার কাছে পুঁজি কম থাকে, ফলে সে আবারও পরবর্তী বছরে ইনভেস্ট করে কম, ফলে সে আবারও লাভ করে কম, আবারও তার পুঁজি কম হয়। এই একটা চক্রের মধ্যে সে ঘুরতে থাকে, এটাকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। আর দারিদ্র্য ও দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করেন। দুর্ভিক্ষ নিয়ে গবেষণায় নোবেল পেয়েছেন একজন বাঙালি, তার নাম অমর্ত্য সেন। অমর্ত্য সেন উনি 1998 সালে দারিদ্র্য ও দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করে, পভার্টি অ্যান্ড ফেমিন এটা নিয়ে গবেষণা করে 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এটা হলো অর্থনীতি রিলেটেড বেসিক কিছু কথা। আর এরপরে আসেন অর্থনীতির অর্থনীতি প্রধানত 4 প্রকার। 4 প্রকার অর্থনীতি প্রধানত 4 প্রকার। 4 প্রকার কি কি? অর্থনীতির টাইপটা কি? 4। সমাজতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, ইসলামী অর্থনীতি, আর হলো মিশ্র অর্থনীতি। এই 4 প্রকারের অর্থনীতি আছে। এবং বাংলাদেশে উনিশশো 91 সাল থেকে মুক্ত বাজার অর্থনীতি ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এটা পরীক্ষায় অনেকবার আসছে যে বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের। বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি।
অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আর বাংলাদেশের অর্থনীতি হলো মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ এইখানে বাজার ব্যবস্থার উপরে সরকারের নিয়ন্ত্রণ নাই বা সরকার হস্তক্ষেপ করে না। যে কেউ টাকা ইনভেস্ট করে তার লাভ সে নিতে পারে, আহ এরপর লস হলে এটা তারই দায়ভার থাকে, সরকার এগুলোর কোনো দায়ভার নেয় না বা কোনো বিষয়ে সরকার কন্ট্রোল করে না। এটা হলো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এরপর আসেন অর্থনীতির সাথে জড়িত মৌলিক বিষয়াবলী। অর্থনীতির সাথে মৌলিক বিষয়গুলো, এই যাদের ক্যামেরা বন্ধ আছে তারা চাইলে কিন্তু ক্যামেরা চালু রাখতে পারেন, তাহলে আমার জন্য কানেক্টিভিটিটা ভালো হয়, আমি বুঝতে পারি যে আপনারা আছেন কিনা, বুঝতেছেন কিনা, ই করছেন কিনা, যে যে কানেক্টিভিটির যে ব্যাপারটা। আর না হয় দেখা গেল কেউ শুয়ে আছেন চিৎপটাং, কেউ অন্য জায়গায় আছেন, আবার পাশাপাশি অন্য কারোর সাথে কথাবার্তা বলতেছেন, এরকম যাতে না হয়, তাহলে আর ক্লাস থেকে আপনি উপকৃত হতে পারবেন না ওরকম যেরকম উপকৃত হওয়ার কথা। বুঝতে পারছেন নাকি? 150 মানুষের ক্যামেরা চালু না থাকুক, অন্তত 100 মানুষের ক্যামেরা চালু থাকুক। আর যদি কেউ এমবি বাঁচাইতে চান কিপটামি করে, তাহলে আর তার ব্যাপারে আমাদের কিছু বলার নেই, তাই না? বলবে স্যার এমনও মানুষ হয়। ওকে, তো জড়িত মৌলিক বিষয়গুলির মধ্যে একটা হলো জিডিপি, একটা হলো জিএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হলো মোট দেশজ উৎপাদন, আর ন্যাশনাল প্রোডাক্ট মানে হলো মোট জাতীয় উৎপাদন, আর এটা হলো মোট দেশজ উৎপাদন। জিনিসটা কি? ধরেন এই বাংলাদেশের সীমানার মধ্যে বসে যা যা উৎপাদন হবে একটা অর্থ বছরে, সেইটাকে বলা হয় এই দেশের মোট দেশজ উৎপাদন, অর্থাৎ এটা হলো ডোমেস্টিক। ঘরের মধ্যে বসে যা যা উৎপাদন হবে এই বাংলাদেশের সীমানায়, সেটা হলো জিডিপি। এত সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন কমেন্টে। আচ্ছা, তো এরপরে ডোমেস্টিকের পরে আরেকটা হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল জিনিসটা কি দেখেন, একজন বাঙালি জাতি হিসেবে, একজন বাঙালি বা একজন বাংলাদেশী, সে দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানে বসে যা উৎপাদন করুক সব জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বিদেশিদের ইনকামও এটার মধ্যে আসবে। আর জিডিপিতে শুধুমাত্র ওই ইনকামটাই আসবে যেই ইনকামটা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়েছে, যেই উৎপাদনটা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়েছে, ওইটা হলো জিডিপি বা ডোমেস্টিক প্রোডাক্ট। ওইটা বাংলাদেশিরাও করতে পারে, অথবা চীন থেকে এসে বাংলাদেশে কাজ করছে ওই লোকের ইনকামও এটার মধ্যে আসতে পারে। নেক্সট আসেন এনএনপি, এটা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট কি? যত উৎপাদন আসলে তত উৎপাদন না। ধরেন আপনি জামা বানাইলেন, গার্মেন্টস প্রোডাক্ট বানাইলেন, এটা হলো আরএমজি, রেডিমেড গার্মেন্টস। তো জামা বানাইলেন 1000 পিস, এটা বিক্রি করলেন, ধরেন পার পিস 1000 করে, 1000 1000 কত হয়? 3 3 6 0, 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকার জামা বিক্রি করলেন মানে কি 10 লাখ আপনার ইনকাম? না, 10 লাখের মধ্যে আপনার খরচ আছে, সুতা কিনছেন, বুতাম কিনছেন, কাপড় কিনছেন, এইখানে উৎপাদন ঘাটতি আছে, কিছু প্রোডাক্ট ডিফেক্ট হয়ে গেছে। তো এই সকল হিসেব নিকেশ বাদ দেওয়ার পরে যা থাকে সেটাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ এইখানে ক্ষতির অংশটা, খরচের অংশটা, এগুলো বাদ দিয়ে যখন
ফাইনাল হিসাবটা করা হয়, সেই ইনকামটাকে বলা হয় এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এরপরে আরো কয়েকটা লেখেন। পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয়, এই জিনিসটা কি? একটা দেশের মোট জনসংখ্যা দিয়ে মোট জিডিপি কে ভাগ করলে যা পাওয়া যায়, মোট জনসংখ্যা দিয়ে মোট জিডিপি কে ভাগ করলে যা পাওয়া যায়, এটাই ওই দেশের মাথা পিছু আয়। ধরেন আপনার পকেটে আছে 50, আমার পকেটে আছে 500, আর একজনের পকেটে আছে 10 টাকা। কত হলো? 560 টাকা। এখন তিনজন মানুষের মধ্যে এটা সমান করে ভাগ করলে কত হবে? 3 × 16 = 48, 3 × 17 = 51, 3 × 18 = 54। ধরেন 18.5 টাকা করে পার হেড, 180 টাকা করে। অর্থাৎ আমরা বলবো যে প্রত্যেকের পকেটে আছে 180 টাকা করে, কিন্তু আসলে তো প্রত্যেকের পকেটে 180 টাকা নাই। আমার পকেটে 500, আপনার পকেটে 50, আর একজনের পকেটে 10 টাকা। রেশিও হিসাব করলে আমার 500-র সাথে ওনার 10 টাকার কোনো তুলনাই চলে না। বাট যখন আমরা গড় করবো তখন আমরা বলবো প্রত্যেকের পকেটে আছে 180 টাকা। বাস্তবে নাই। মাথা পিছু এটাও সেম জিনিস। টোটাল যা উৎপাদন হয়েছে এইটাকে মোট যতজন মানুষ আছে এটা দিয়ে ভাগ করে দিল, যা পাওয়া যাবে এটাই মাথা পিছু আয়। ওকে, এখন এই মাথা পিছু আয় কত বর্তমানে? 2765 মার্কিন ডলার, এটাই সর্বশেষ। জিডিপি কত? বাংলাদেশের বর্তমান জিডিপি হলো 44,49,000। এটা হলো এত কোটি টাকা। 44,49,000 কোটি টাকা, এটা হলো বাংলাদেশের জিডিপি। 44,49,000 কোটি টাকা, এটা হলো বাংলাদেশের বর্তমান জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আরো এক্সাক্ট ফিগার যদি লিখতে চান তাহলে সেটা হবে 44,49,273 টাকা। এখানে আর যেগুলো জানতে হবে তার একটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কাকে বলে এইটা পরীক্ষা আসছিল। মুদ্রাস্ফীতি মানে হলো অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। লিখছেন? অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। যেমন ধরেন 26টা 1000 নোট, 1000 টাকার নোট যেই কাজ করতে পারতো, অর্থাৎ 1 ভরি স্বর্ণ কিনতে পারতো সাল 2006-এ, এখন সাল 2024-এ এসে ওই কাজটা করার জন্য 110টা 1000 টাকার নোট লাগে, মানে 1,10,000 টাকা লাগে সেম জিনিসটা কেনার জন্য। এখন কি হলো? অর্থের ক্ষমতা কমে গেছে, শক্তি কমে গেছে। এই জিনিসটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। যখন কি হয়, মানে যখন অর্থের যোগান বৃদ্ধি পায় কিন্তু পণ্যের যোগান বৃদ্ধি পায় না, অর্থাৎ টাকা পয়সা মানুষের পকেটে বেড়ে গেছে কিন্তু বাজারে পণ্য বাড়ে নাই, তখন পণ্যের দাম বেড়ে যায়। ব্যাপারটা আরো সহজভাবে বুঝলে, বাজারে আগেও ছিল 5টা আপেল, এখনো আছে 5টা আপেল, বাট বাজারে আগে টাকা ছিল 100 টাকা ছাপিয়ে আমরা বাজারে ছাড়ছি,
ফলে প্রত্যেকটা আপেলের দাম ছিল কত? পার পিস 20 টাকা করে। এখন বাজারে আমরা ভাবলাম যে টাকা তো কম আছে, নতুন করে কিছু টাকা ছাপায়ে ছেড়ে দেই। তো আমরা আরো 400 টাকা ছাপায়ে ছেড়ে দিলাম। এখন বাজারে আছে 500 টাকা, বাট উৎপাদন হইতেছে সেই আগের মতো 5টা আপেলই। এখন পার আপেলের দাম কত? 100 টাকা পার আপেলের দাম। এখন এই দোষটা কার? দোষটা হলো যে অর্থের যোগান বেড়ে গেছে, বাজারে অর্থের যোগান বাড়ছে কিন্তু পণ্যের যোগান বাড়েনি। এটা হলো সমস্যা, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আশা করি মুদ্রাস্ফীতি বুঝছেন। আগে এক সময় রুগী দেখতে গেলে সবচেয়ে সহজলভ্য ফল ছিল আপেল, বলতে 1 কেজি আপেল নিয়ে যাস, কিন্তু এখন আপেলেরও যে দাম, এটার দিকেও তাকানো যায় না সাহস করে, তাই না? এই মুদ্রাস্ফীতির বর্তমানে পরিমাণ কত এটা পরীক্ষা আসে, 9.24%। এটা হলো বর্তমান মুদ্রাস্ফীতির রেট। আরেকটা হলো জিডিপি গ্রোথ বা জিডিপি প্রবৃদ্ধি। জিডিপি গ্রোথ বা জিডিপি প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি কাকে বলে? প্রবৃদ্ধি বলে কোনো একটা ভিত্তি বছরের তুলনায়, কোনো একটা ভিত্তি বছর মানে 2010 সাল, মানে 2020 সাল, ওইটার তুলনায় আজকে 2024 সালে ওই সময়ে যে জিডিপি ছিল আর এখন যে জিডিপি আছে, দুইটার যতটুকু পার্থক্য, এই পার্থক্যটা যতটুকু বৃদ্ধি পাইছে এটা শতকরা করলে কত পার্সেন্ট হয়, সেই পার্সেন্টটাকে বলা হয় জিডিপি গ্রোথ। বর্তমানে জিডিপি গ্রোথ আছে 6.03%। এটা হলো আমাদের বর্তমান জিডিপি গ্রোথ, অর্থাৎ শতকরা প্রবৃদ্ধি। শতকরা প্রবৃদ্ধি। এরপরে আসেন বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো। অর্থনীতির প্রধান খাত 3টি। দেখেন যে অর্থনীতির প্রধান খাত 3টি। এই গালে হাত দিয়ে বসে আছেন কেন? লিখতেছেন নাকি গালে হাত দিয়ে বসে আছেন খালি? অর্থনীতির প্রধান খাত 3টি। চেয়ার টেবিল ছাড়া আছেন নাকি কেউ? ওকে, চেয়ার টেবিল ছাড়া কেউ থাকলে অবশ্যই চেয়ার টেবিলে আসেন। হ্যাঁ, অর্থনীতির প্রধান খাতসমূহ। অর্থনীতির প্রধান খাত কয়টি? অর্থনীতির প্রধান খাত হলো 3টি। কি কি? অর্থনীতির প্রধান খাত হলো 3টি। কি কি? কৃষি, শিল্প, আর হলো সেবা। কৃষি, শিল্প, সেবা। দেখছেন, প্রধান খাত 3টি আর উপখাতের সংখ্যা 19। উপখাত বা মোট খাত হলো 19টি, উপখাত সহ মোট। একটা হলো প্রধান খাত আর একটা হলো উপখাত সহ। এক একটার অধীনে যে কটা উপখাত আছে এই সব খাত সহ কৃষির খাত হলো 19টি। আপনার নাম কি? তেনচি। তেনচি নাম ঠিক বলছি উচ্চারণ? ভেরি গুড। আপনি কই থেকে? দাঁড়ান, আনমিউট করে দিচ্ছি, জাস্ট এ মিনিট। কোথা থেকে আপু? আনমিউট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, ওইখানে দেখেন। আচ্ছা। হ্যাঁ বলেন। কোথা নমস্কার থেকে? স্যার, আমি খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি থেকে। ভেরি গুড। খাগড়াছড়িতে একটা ভ্যালি আছে না, সেই ভ্যালির নাম কি? সাজেক ভ্যালি। আরো একটা ভ্যালি আছে বিখ্যাত। আচ্ছা, খাগড়াছড়ি আপনার ওইখান থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, সেটা কোনটা? চিংড়ি নদী। হালদা নদী কই থেকে উৎপত্তি হয়েছে? খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ আছে, নাম শুনছেন? আরে আমি হচ্ছে খাগড়াছড়ি জেলা হচ্ছে আমার খাগড়াছড়ি, কিন্তু আমার উপজেলা হচ্ছে দিঘিনালা। এটা কি রাঙামাটির পাশে? রাঙামাটি বলতে রাঙামাটি না, আমাদের ওদিক দিয়ে হচ্ছে সাজেক যায় আর কি স্যার। ওহো, সাজেক যাওয়ার সময় আপনাকে কল দিব, আমি চলে আসছি আপনাদের ঠিক এদিকে। আছে স্যার, কল দেওয়ার আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার বউ আমরা ওইদিকে যাইতে পারি নাই, বান্দরবনে ঘুরে আসছি, তখন সময় ছিল মাত্র 2 দিন।
এই মানে আমাদের উপজেলার দিক দিয়ে হচ্ছে সাজেক যায়। তাহলে ঠিক আছে, দাওয়াত দিয়ে দিলেন, এই তো। আমরা আচ্ছা ঠিক আছে। দুইজন না, এখন তিনজন। সামনে তো স্যার ইয়ে আসতেছে, আমাদের পড়াও আসতেছে, হ্যাঁ, তো দাওয়াত আমরা রইলো। এখন তিনজন দাওয়াত সবাই খেতে যাবো নে। আসেন, নেক্সট যেটা লিখবেন সেটা হলো কৃষি খাতের অবদান কত। জিডিপিতে অবদান, জিডিপিতে অবদান, এই খাতের প্রবৃদ্ধি, এই খাতের প্রবৃদ্ধি। আর একটা হলো জিডিপিতে অবদান, একটা হলো এই খাতের প্রবৃদ্ধি। আর একটা জিনিস সর্বশেষ যেটা, সেটা হলো এই খাতে নিয়োজিত শ্রমশক্তি, অর্থাৎ কত পার্সেন্ট মানুষ এই খাতে কাজ করে। তো জিডিপিতে অবদান হলো 11.20%। বাট মজার কথা হলো এতগুলা মানুষ কাজ করে হয়ে এটার জিডিপি প্রবৃদ্ধি মাত্র, মানে এটার প্রবৃদ্ধি মাত্র 2.61%। এবং বাংলাদেশের শ্রমশক্তির সবচেয়ে বড় অংশ 45.33% মানুষ কাজ করে কোথায়? কৃষি খাতে। দ্বিতীয় খাত শিল্প খাত, এই খাতের অবদান জিডিপির ক্ষেত্রে 37.56%, আর এই খাতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি 8.18% প্রবৃদ্ধি। কিন্তু এইখানে মাত্র 17.02% মানুষ কাজ করে। মোট জিডিপি কত বলছিলাম আমরা? 44 লক্ষ কোটি টাকা, 44.5 লক্ষ কোটি টাকা। এই টাকাটার 37% টাকা আসে শিল্প খাত থেকে, আর কৃষি খাত থেকে আসে মাত্র 11%। কিন্তু মানুষ নিয়োজিত দেশের মোট শ্রমশক্তির অর্ধেক কৃষি খাতে। এরপরে যেটা আছে সেটা হলো সেবা খাত। সেবা খাতের ক্ষেত্রে ব্যাপারটা কি? সেবা খাতের অবদান হলো 51.24%, অর্থাৎ বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হলো এই সেবা খাতের, অর্থাৎ এইখান থেকে সবচেয়ে বেশি টাকা আসে। আমাদের জিডিপির সবচেয়ে বেশি অংশটা এইখান থেকে অর্জিত হয়, এবং এই খাতের প্রবৃদ্ধি হলো 5.48%। এবং এই খাতে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ 37 এইখানে আছে 5.6, ওইখানে হবে 6.5, 37.65%। মাসুম, আনা যায় একটু গ্যাস, এসি সাথে এই যে স্প্রেটা একটু, আর হলে কিন্তু এটা বাড়াই দিতে হবে। টেম্পারেচার 28 বা 26 প্লাস 28 এখন, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। ওকে, তাহলে এই হলো আপনার জিনিস। এখন এটাকে আপনি একটা টেবিল আকারে সাজায় ফেলেন, আর এটা মনে রাখার জন্য আপনি একটু সুন্দরভাবে কয়েকবার দেখবেন। লিখে লিখে পড়লে জিনিসগুলো মনে থাকবে, ভালোভাবে মুখস্থর মতো হবে। লিখে লিখে পড়তে হবে অনেকবার। স্যার আমি কথা বলতে চাই, গায়ে দাও কেন? এগুলো উপরে দিয়ে দাও। ব্যাস 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 ব্যাস, পুরা রুমে ঘুরানো লাগবে না, এনাফ। টেম্পারেচার বাড়াও, 26 28 এরকম কিছু একটা দাও। ওকে, দেন এই পর্যন্ত শেষ কিনা বলেন? এটা হলো অর্থনীতির প্রধান খাতগুলো। এরপরে আমি আরো দুইটা জিনিস নিয়ে কথা বলবো অর্থনীতির। একটা হলো দারিদ্র পরিস্থিতি। বাংলাদেশের দারিদ্র পরিস্থিতিতে, বাংলাদেশে দারিদ্র পরিস্থিতি, এখানে লেখেন যে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? 18.7%। দারিদ্র্যের হার 18.7%। এবং চরম দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার 5.6%। 5.6, অল্পের উপর দিয়ে রক্ষা পেলাম। এটা যে খুলছি আমার মনে ছিল না। আলাউদ্দিন 48 থেকে 19। টিস্যু দাও। কি হয়েছে? আমি বোতলের মুখ খুলে রাখছি, আমার মনে ছিল না। আমি বোতল ঢাকনি দিয়ে বসে আছি, পরে সব গায়ে গেছে। কেমন লাগে?
যাই হোক, লিখছেন কি? ওকে স্যার, আমি একটু কথা বলবো, কমেন্টে লিখলেই হবে। এটা গেল চরম দারিদ্র্যের হার। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো আমরা, সেটা হলো এলডিসি। শব্দের মিনিং হলো লিস্ট, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, ডিভিএলওপিইডি ডেভেলপড, COUNTRIES লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই সিস্টেমটার মানে হলো স্বল্পোন্নত দেশ। বাংলাদেশ রিসেন্টলি 2018 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ পায়, 2021 সালে দ্বিতীয়বার সুপারিশ পায়, এবং 2024 সালে বাংলাদেশের চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণের কথা ছিল। বাট বাংলাদেশ একটা গ্রেস পিরিয়ড নিয়েছে, যেই জন্য এটা হবে 24 নভেম্বর 2026। 2 বছরের গ্রেস পিরিয়ড নিছে বাংলাদেশ। গ্রেস মানে কি, যে আমাকে ধনী এত তাড়াতাড়ি ঘোষণা দিয়েন না, তাহলে মানুষজন পয়সা দিবে না। কেউ যদি সমাজে একবার প্রচলিত হয়ে যায় যে ওনার অনেক পয়সা, তখন সে যদি মানুষের কাছে ভিক্ষা চাইতে যায়, সে যদি মানুষের কাছে সাহায্য চাইতে চায়, সে যদি মানুষের সহানুভূতি পেতে চায়, এটা কিন্তু আর পাবে না। সেম জিনিসটা হলো এলডিসি থেকে কোনো দেশের উত্তরণ ঘটলে তখন সেই দেশ কিছু সুযোগ সুবিধা হারায় ফেলে, যেটা বাংলাদেশ এখন পাচ্ছে। সেই সুযোগ সুবিধা কি? একটার নাম হলো জিএসপি সুবিধা, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স মানে কি? মানে হলো শুল্ক সহজীকরণ সুবিধা। আমি স্কুল 2-এ আবেদন করছি, আমার ভোটার আইডি কার্ড নাই, এখন কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনি বলবেন যে আমার এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, অথবা যদি ভোটার আইডি কার্ডের আবেদন করে থাকেন, সেই স্লিপটা নিয়ে যাবেন ওইখান থেকে, যে স্লিপটা দিছে আপনাকে নির্বাচন অফিস থেকে, তাইলে হবে। আর যদি আগে করা না থাকে, তাহলে এখন কি আবেদন করে আসবেন, যদি বয়স কাছাকাছি হয়। আবেদন করা যায়, ভোটার হইতে পারবেন না, কিন্তু আবেদন করে আসতে পারবেন। বুঝলাম না, মানে কি রে ভাই, আবার গায়ে পড়ছে সব, কেন হচ্ছে? না, কপালই খারাপ। জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স মানে হলো, আমার দেশ থেকে আপনার দেশে গিয়ে আমি 10,000 টাকার কাপড় বিক্রি করলাম, তো আপনি বললেন এই যে কাপড়টা আপনি বিক্রি করলেন আমাদের মার্কেটে এসে, এখন আমাকে পার্সেন্টেজ দিতে হবে কত? প্রত্যেক 100 টাকায় 10 টাকা বা 12 টাকা করে আমাকে ট্যাক্স বা শুল্ক দিতে হবে। তখন আমি বললাম যে ভাই, আমি তো খুবই গরিব মানুষ, এই কাপড়ও আমি নিজের টাকায় কিনি নাই, মানুষের কাছ থেকে পয়সা করে ধার করে কিনে ব্যবসা করলাম, এটা না হলে আমার এই হবে, হ্যান হবে, ত্যান হবে। আর শুনে বললেন, যা ঘ্যান ঘ্যান করিস না, ফ্রি, কোনো ট্যাক্স টুক্স লাগবে না, যা কামাই করছো সব নিয়ে বাড়ি চলে যা। এটাকে বলা হয় জিএসপি সুবিধা। মাম নাম নিচ্ছে, বুঝি নাই। আরে ধুর, এগুলা বাবা মায়ের নামের কার্ডের সমস্যা নাই এতে। জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স মানে হলো ট্যাক্স সুবিধা। এই ট্যাক্স সুবিধাটা বাংলাদেশের বন্ধ হয়ে যাবে, তখন প্রত্যেক 100 টাকায় 12 টাকা ট্যাক্স দিয়েই আসতে হবে, তখন আর ফ্রিতে আসা যাবে না বিজনেস করে। তখন কি হবে, ধরেন বাংলাদেশের টোটাল যা রপ্তানি আয়, এটার 84% আসে শুধু একটা সেক্টর থেকে। সেই সেক্টরের নাম হলো RMG বা রেডিমেড গার্মেন্টস। এটার পূর্ণরূপ পরীক্ষা আসছিল, রেডিমেড
গার্মেন্টস এটা হলো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, প্রধান রপ্তানি পণ্য, এবং বাংলাদেশের রপ্তানি আয়ের 84%, বাংলাদেশের টোটাল যা রপ্তানি আয় এটার 84% আয় হয় শুধুমাত্র এই একটা খাত থেকে। তাহলে এই 84% আয় যেখান থেকে হয় সেই খাতের উপরে পার 100 টাকায় যদি 12% করে ট্যাক্স বসে যায় তাহলে কেমন হবে? এই ঝামেলাটার জন্যই বাংলাদেশ বলছে যে তাইলে একটা কাজ করেন, আমাদের আরো 2 বছর টাইম দেন, আমরা এখনো রেডি না। একটু হ্যালো, বুঝবে না নে? দেখছেন না? নেক্সট আসেন তাহলে রেডিমেড গার্মেন্টস এর ঘটনাটা বুঝছেন, ওইখানে যে সুবিধাটা হবে তার চেয়ে অসুবিধাটা বেশি হবে। আরো কি জিনিসপত্র এটার সাথে রিলেটেড আছে? সেটা হলো যে তাহলে আমরা এই এলডিসি থেকে উত্তরণের জন্য শর্ত পূরণ করতে হয় কয়টা, এটা পরীক্ষা আসতে পারে। শর্ত পূরণ করতে হয় মোট 3টি। কি কি বিষয়? একটা হলো মানব সম্পদ উন্নয়ন সূচক, একটা হলো মাথাপিছু আয় সূচক, মাথাপিছু আয় সূচক, আরেকটা হলো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। মানব সম্পদ উন্নয়ন সূচক, মাথাপিছু আয় সূচক, আর একটা হলো অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। এই 3টা সূচকের ক্রাইটেরিয়া পূরণ করলে একটা দেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করা হয়। ব্যাস এইটুকুই জানার কথা। আর একটা জানার কথা সেটা হলো বাংলাদেশ এই তিনটাই পূরণ করছে, এবং বাংলাদেশ চূড়ান্ত ভাবে কবে উত্তরণ পাবে? চূড়ান্ত ভাবে উত্তরণ পাবে 2026 সালের 24শে নভেম্বর। এবং এই উত্তরণের সুপারিশ করে ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, জাতিসংঘের একটা মূল সংস্থা। প্রধান 6টা সংস্থা আছে তার একটা সংস্থা, এবং এই সংস্থার একটা বিশেষ কমিটি আছে যার নাম সিডিপি। এগুলো আর ডিটেলসে জানার দরকার নাই, এই পর্যন্তই এইখানে শেষ। এখন এইখানে আরো কয়েকটা পূর্ণরূপ জেনে রাখতে পারেন। তার একটা হলো টিআইএন আর একটা হলো এনবিআর। এই দুইটা জিনিস এখন বর্তমানে খুব বেশি আলোচনায় আছে। ওই যে মাঝখানে শুনছিলেন যে যাদের টিআইএন নাম্বার আছে তাদেরই 2000 টাকা করে ট্যাক্স দিতে হবে, শুনছিলেন কেউ? ন্যূনতম টিআইএন নাম্বার মানে হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলতে ইচ্ছা করে না? নেটিভ ল্যাঙ্গুয়েজ যারা নেটিভ স্পিকার যারা বলে ওরকম কথা বলতে ইচ্ছা করে না? তো ওরকম কথার ব্যাপারটা হলো ওরা ধরেন এই শব্দটা উচ্চারণ করবে কেমনে? এই আইডেন্টিফিকেশন আমরা বলবো, আর ওরা বলবে আইডেন্টিফিকেশন। ও এইটি উজ্জ করে যায়, বুঝছেন?
ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, আইডেন্টি বলবে না, ওই বলবে হলো আইডেনি, এরকম কিছু বিষয়ের জন্যই ওরা আলাদা। যাই হোক, এরপরে সামনে যাই আমরা। লেখেন বাংলাদেশের, এইবার লেখেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা। আর একটা জিনিস বলছি, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাস্ট এ মিনিট, আমি একটা জিনিস খুঁজতেছি। দেখে নেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NATIONAL, ন্যাশনাল BOARD, বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NBR। এরপরে আসেন বাংলাদেশের আরো কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ অর্থনীতি রিলেটেড। তার মধ্যে একটা হলো বাংলাদেশের অর্থনীতি রিলেটেড পূর্ণরূপগুলো আগে সব শেষ করে দেই একবারে। ইপিজেড মানে হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন। আপনি বিদেশে একটা পণ্য পাঠাবেন, পণ্য তো আর আপনার কতগুলো কাপড় একটা ব্যাগ ভরে পাঠিয়ে দিলেন চলে গেল, এরকম তো না। জাস্ট কন্টেইনারে রাখতে হবে, সুন্দরভাবে প্যাক আপ করতে হবে। স্যার আসসালামু আলাইকুম, হ্যাপি টু সি ইউ, আপনি কই থেকে আসছেন আগে সেইটা বলেন। হ্যাপি টু সি ইউ পরে, আপনি এখন 7টার সময় কই থেকে আসছেন? 6টা 10-এর ক্লাসে 7টায় এসে হ্যাপি টু সি ইউ মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখান থেকে পণ্য রপ্তানি করার জন্য আগে প্রসেসিং করে তারপরে রপ্তানি করা হয়, এটাকে বলা হয় ইপিজেড। বাংলাদেশে মোট ইপিজেড আছে বর্তমানে 10টি, যার মধ্যে 2টা রিসেন্টলি স্বীকৃতি পাইছে কিন্তু কার্যক্রম চালু হয় নাই। কার্যক্রম চালু আছে 8টি ইপিজেড এর। এখন পরীক্ষা যদি আসে বাংলাদেশে মোট ইপিজেড কতটি চালু আছে, উত্তর 8টি। আর নতুন 2টা ইপিজেড পেয়েছে, অনুমোদন পেয়েছে। একটা হলো পটুয়াখালী ইপিজেড, এই দুইটার কেবল অনুমোদন পেয়েছে, কার্যক্রম চালু হয় নাই। আরেকটা হলো গাইবান্ধা ইপিজেড, এই 2টা ইপিজেড অনুমোদন পেয়েছে, টেকনিকে পাস হয়েছে আর কি। আর একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড বাংলাদেশের কোনটি? উত্তর, এটা হলো উত্তরা ইপিজেড। উত্তরা জায়গাটা ঢাকার না, এটা হলো নীলফামারী উত্তরা। এটা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। এবং বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটা? চট্টগ্রাম ইপিজেড বা চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন। নেক্সট আসেন ইপিজেড এর পরে BEPZA, বেবজা, এটার পূর্ণরূপ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এবং এই অথরিটিটা মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। আরেকটা আছে বেজা, এইটা হলো বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, যেটাকে বলা হয় ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল। সাম্প্রতিক সময়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। এইটা একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, উত্তর হবে 100টি অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক অঞ্চল মানে কি? যেখানে বসে একই সাথে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। উৎপাদনের ক্ষেত্রে যা যা প্রয়োজন হয় একজন মানুষের, গ্যাস প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়, বিদ্যুৎ প্রয়োজন হয়, জায়গা জমির দলিল নিষ্কণ্টকভাবে সহজে করে ফেলার সুযোগ সুবিধা প্রয়োজন হয়। এরপরে ওইখানে উৎপাদিত পণ্য বাইরে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার প্রয়োজন হয়, আবার কাঁচামাল আনার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার প্রয়োজন হয়। এই সকল সুযোগ সুবিধা যেখানে একত্রে পাওয়া যায় সেটাকে বলে ইকোনমিক জোন। আর এইটাকে নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, ইকোনমিক জোন অথরিটি।
ওকে, তাহলে এই বেজা আর বেবজা দুইটারই নিয়ন্ত্রণকারী হলো প্রধানমন্ত্রীর কার্যালয়, দুইটাকেই নিয়ন্ত্রণ করে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, দুইটাকে নিয়ন্ত্রণ করা হয়। ক্লিয়ার? 10 আর 8 কি? 10 মানে বাংলাদেশে মোট 10টা ইপিজেড আছে, যার মধ্যে 2টা ইপিজেড প্রক্রিয়াধীন এখনো চালু হয় নাই, আর 8টা ইপিজেড বর্তমানে চালু আছে। তো পরীক্ষায় যদি আসে বাংলাদেশে মোট ইপিজেড সংখ্যা কতটি, তাহলে হবে 8টি। আর এ যাবৎকালে কতটি ইপিজেড অনুমোদন পেয়েছে, তাহলে হবে 10টি। ওকে, একটা পটুয়াখালী ইপিজেড, একটা হলো গাইবান্ধা ইপিজেড, এই দুইটার একনেকে পাস হয়েছে, অনুমোদন হয়েছে, বাট কার্যক্রম চলমান আছে এই দুইটা। সর্বশেষ হলো এদের মধ্যে পটুয়াখালী ইপিজেড। ইকোনমিক জোন অথরিটি লিখছেন না? এরপরে আসেন বেজার পরে আর যেটা লিখতে হবে যে বাংলাদেশে মোট কতটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। উত্তর, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা আছে 100টি। এবং সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোনটা? সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল নাম কি বলেন তো? বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের নাম কি? বাংলাদেশে যে কোনো কিছুর নাম জিজ্ঞেস করলে একটা নামই আসবে, সেটা কোনটা? সেটা কোনটা? মানে এটার নাম কি? হাট, চট্টগ্রাম। চট্টগ্রাম, এটার নাম হলো বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই, চট্টগ্রাম। 30,000 একর জায়গার উপর গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশে কোনো কিছুর নাম যদি পরীক্ষা আসে যে এটার বর্তমান নাম কি, নতুন নাম কি, তাহলে বুঝবেন যে এটার নাম বঙ্গবন্ধু। যে কোনো কিছুর নাম, মানে এটা হলো পরীক্ষার জন্য একটা সহজ ট্রিক্স। আবার অপশনে যদি কোনো সময় দেখেন বঙ্গবন্ধু আছে, তাহলে বুঝে নিতে হবে উত্তর এটাই। প্রশ্ন যাই হোক, অপশনে বঙ্গবন্ধু আছে এবং অন্য কিছু নাম টাম আছে, বুঝে নিতে হবে যে অপশন এইটাই। এটা কিন্তু পরীক্ষার জন্য ট্রিক্স বললাম, আপনি মানে কি বলে আবার অন্যভাবে নিয়েন না জিনিস। বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, এটা গড়ে তোলা হবে কোথায়? এটা গড়ে তোলা হবে মিরসরাই, চট্টগ্রাম। মিরসরাই বানানটা দিঘিয়ার দিয়ে দেখে, মিরসরাই, চট্টগ্রাম। এটা 30,000 একর জায়গার উপরে গড়ে তোলা হচ্ছে। 30,000 একর। ব্যাস গেল। নেক্সট আসেন, আরো কয়েকটা শব্দের পূর্ণরূপ। ওএমএস, টিসিবি, এগুলো বাণিজ্যের সাথে রিলেটেড। এরপরে হলো ওই যে বিএসটিআই, এই পূর্ণরূপগুলো পরীক্ষা আসে। ওএমএস মানে হলো ওপেন মার্কেট সেল। ওপেন মার্কেট সেল, এটা পূর্ণরূপটা জাস্ট জেনে রাখবেন। ওপেন মার্কেট সেল মানে কি, বলে না খোলা বাজারে তেল বিক্রি, খোলা বাজারে চাল বিক্রি, ডাল বিক্রি, ট্রাকে করে নিয়ে আসে, দেখেন নাই ট্রাকে করে চাল বেচে। বাজারে চালের কেজি 70 টাকা, ট্রাকের চালের কেজি 15 টাকা। বাজারে তেলের কেজি 150 টাকা, সয়াবিন তেলের লিটার, আর ওইখানে তেলের দাম 90 টাকা। ওই যে বাজারে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করা, সেটাকে বলা হয় ওপেন মার্কেট সেল। ইকোনমিক জোন 100টি। ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে 100টি। ওপেন মার্কেট সেল। আর টিসিবি মানে হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, দেখছেন?
আর বিএসটিআই এটার মানে হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। আর একটা জিনিসের নাম লেখেন, সেটা হলো বিজিএমইএ। এটা কি? বিএসটিআই কি জানেন তো? বিএসটিআই হলো উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা এটার যাচাইকারী প্রতিষ্ঠান, যেগুলো বাজারে চলতেছে। বিজিএমইএ হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এটাকে বলা হয় বিজিএমইএ। এরা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের এই পোশাক বা রেডিমেড গার্মেন্টস রপ্তানির বিষয়টা। ওকে, তারপরে এইখানে আরো কয়েকটা কথা লিখবেন। সেটা হলো বাংলাদেশের রপ্তানি আয় বর্তমানে হলো 34.96 বিলিয়ন ডলার। এবার আসেন আমদানি রপ্তানি আয় বাণিজ্যের মধ্যে যেগুলো আছে এগুলো শেষ করি। এই সিরিয়ালটা লেকচার শিটের সাথে মিলাবেন না, এইটা এটার মতো করে খাতা দেখে পড়ে ফেলবেন। রপ্তানি আয় বর্তমানে 34.96 বিলিয়ন ডলার। আমদানি ব্যয় এটা হলো 48.79 বিলিয়ন ডলার। বিলিয়ন ডলার। $48.79 বিলিয়ন ডলার, এটা হলো আমদানি ব্যয়। একটা হলো বাংলাদেশের রিজার্ভ, এটা নিয়ে কোনো কথা নাই, এটার পরীক্ষা আসবে না কোনোদিন। কারণ জানুয়ারি মাসে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল 32.26 বিলিয়ন ডলার, যেটা বর্তমানে 19 বিলিয়ন ডলারের নিচে। যার কারণে এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম, খুবই সমালোচিত একটা জিনিস, পড়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? আর রেমিটেন্স লেখেন 21 বিলিয়ন ডলার। রেমিটেন্স মানে প্রবাসীরা যে ইনকাম করে ওই ইনকামটা দেশে পাঠাইলে তাকে বলা হয় রেমিটেন্স। $21 বিলিয়ন। রেমিটেন্স মানে হলো প্রবাসী আয়। গেল এই পর্যন্ত বাংলাদেশের আয় বাণিজ্যের কথাবার্তা। এখন আসেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা। এইখানে হাবিজাবি সব পড়ার দরকার নাই, আপনাদের জন্য একেবারে সহজ করে পড়া দরকার। উন্নয়ন পরিকল্পনায় লিখবেন যে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা করে থাকে যে কমিটি, সেই কমিটির নাম, সেটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে, নাম হলো একনেক। আরেকটা হলো নেক। একনেক যা নেকোতা, দুইটাই প্রকল্প অনুমোদন করে থাকে, তবে একনেক বড় প্রকল্পগুলো অনুমোদন করে। এক্সিকিউটিভ COMMITTEE Executive Committee of the NATIONAL, Executive Committee of the National Economic
কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। লিখছেন? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যেটার প্রধান হলো মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিকল্প প্রধান হলেন মাননীয় অর্থমন্ত্রী। এই প্রশ্ন 1 কোটি বার বিভিন্ন পরীক্ষায় আসছে। বিকল্প প্রধান হলেন মাননীয় অর্থমন্ত্রী। আরেকটা আছে নেক, সেটা হলো ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, একেবারে সহজ। আর বাংলাদেশের যত বড় প্রকল্প আছে, বিশেষ করে 1000 কোটি টাকার উপরের প্রকল্পগুলো এরা অনুমোদন দিয়ে থাকে। ওকে, টেকনিকের পরে লিখবেন বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। ডেভেলপমেন্ট ফোরাম মানে কি? ডেভেলপমেন্ট ফোরাম মানে হলো উন্নয়ন ফোরাম। উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হলো বিশ্ব ব্যাংক। এটা প্রশ্ন আসে। প্রধান সমন্বয়ক কে? প্রধান সমন্বয়ক হলো বিশ্ব ব্যাংক। আর এর সদস্য সংখ্যা হলো মোট 20, যার মধ্যে আছে 16টি দেশ ও 4টি প্রতিষ্ঠান। আর বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অর্গানাইজেশন, যেটা হলো জাইকা। জাপানি প্রতিষ্ঠান জাইকা, এরা বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে থাকে। আরো কিছু কথাবার্তা এখানে কমন কথাবার্তা লিখে নিতে হবে। সেটা হলো বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কার থেকে, সবচেয়ে বেশি রপ্তানি করে কার কাছে। সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে এবং সবচেয়ে বেশি রপ্তানি করে, সবচেয়ে বেশি রপ্তানি করে ইউএসএ বা যুক্তরাষ্ট্রতে। ইউএসএ বা যুক্তরাষ্ট্রতে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, তবে প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি যায় ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নে, সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে। এন্টেনায় ধরে নাকি উপর দিয়ে যায়? লোকজন আছেন নাকি চলে গেছেন? মাঝে মধ্যে কথাবার্তা বলতে হয় থাকলে। সবকিছু স্মুথ চলা ভালো না। প্রেম, ভালোবাসা, ঘর সংসার এগুলা সবসময় যদি স্মুথ চলে, একসময় বিরক্তি চলে আসবে। ঘর সংসারে মাঝে মাঝে ঝগড়াঝাটি হবে, মাঝে মাঝেই হবে, তখন এটা ঠিকঠাক ভাবে আটে। ধরেন রাস্তায় গাড়ির চাকা ঘর্ষণ আছে বিধায় ঘুরতে পারে, সামনে আগায়। কিন্তু যদি রাস্তাও প্লেন হতো একেবারে সমান, আর গাড়ির চাকাও যদি একেবারে প্লেন সমান হইতো, তাহলে একটার সাথে আরেকটার সাথে ঘর্ষণ না হলে সামনে আগাইতো না। ঠিক জীবনও এরকম, সামনে চলবে না যদি সবকিছু স্মুথ প্লেন চলতে থাকে। একটা সময় মানুষের বিরক্তি ধরে যাবে। ধরেন আপনাকে প্রতিদিন খালি ভাত আর আলু, ভাত আর আলু, ভাত আর আলু, এক সময় মনে হবে যে এই ভাত আর আলুময় জীবন থেকে আমি বের হয়ে যাই, তাই তো? তাই না? তো সেম মানুষের সংসারের ক্ষেত্রে, করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয় যে খুব স্মুথ বেশি দিন চললে তখন দেখা যায় আর ভালো লাগতেছে না, কোথায় যেন একটা শূন্যতা সৃষ্টি হয়, এরপরে এটা বিশাল বড় ঝগড়া হবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। যেমন জোয়ার ভাটার সময় দেখবেন যে পানি যদি চলাচল না করে, পানি পানির মতো স্মুথ সব জায়গায় থেকে যায়, তাহলে এক জায়গার পানি নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পাশে কতক্ষণ শূন্যতা হয়, ওই পানিটা উঠে এইদিকে চলে আসে জোয়ার হয়ে, আবার এই দিকের পানি ওই দিকে চলে যায়, ওই দিকে জোয়ার হয়। এই যে যাওয়া আসার নিয়মটা, এটা বন্ধ হইলেই
ওই জায়গার পানিতে পচন ধরবে, ওই জায়গার পানি নষ্ট হয়ে যাবে, পানিতে গন্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। পূর্ণিমা আপু কি ঘুমে ঘুমাই গেছিলেন? আহারে, দেখে ফেলছি না? দেখছেন, বিদ্যাবাড়ির স্যাররা আপনাদেরকে দেখে। ওই যে যাদের ক্যামেরা চালু আছে প্রত্যেককে আমার সামনে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর চেহারাগুলো। আর যারা ক্যামেরা বন্ধ করে রাখছেন ওনাদের কোনো খোঁজ খবর বোঝা যাচ্ছে না, ওনারা চেয়ার টেবিলে আছেন নাকি ঘুম দিছেন মনের সুখে। স্যার আমি ঘুমাইতেছিলাম না। একটু ঘুম ঘুম তো আসছে, সত্য কথা বলেন। না স্যার ঘুমেন না, একটু আমি আপনার ঘুম কথা শুনতেছিলাম। ঘুম ঘুম আসতেছে একটু। হ্যাঁ দেখছেন, এই যে হাসতেছেন। তো বাকি লোকজনও যে চেয়ার টেবিলে আছে এটা এনশিওর হতো, ক্যামেরা চালু থাকলে বোঝা যেত যে ঠিকঠাক আছেন। কারণ অনেকেই দেখা যায় খাটের উপরে সিট পটাং, এখন ক্যামেরা চালু করার জন্য তাড়াতাড়ি উঠে বসতেছে। বুঝছেন না? আমার এখানে একসাথে গ্যালারিতে 24 জনকে দেখা যায় ক্যামেরা চালু করলে আপনারা। আমার পিসিতে ক্যামেরা নেই, যার পিসিতে ক্যামেরা নেই ওটা ভিন্ন কথা। 217 জনের মধ্যে 50 জনের ক্যামেরা চালু আছে। বড় একটা অংশ ক্যামেরা এখনো বন্ধ, সমস্যা নেই, ক্যামেরা বন্ধ আর চালুতে কিছু আসে যায় না, বাট আপনি চেয়ার টেবিলে আছেন কিনা এটা হলো জরুরি কথা। তারপরে আসেন, বাংলাদেশ সবচেয়ে বেশি মানুষ রপ্তানি করে কোথায় বলেন তো? সবচেয়ে বেশি শ্রমশক্তি রপ্তানি করে কই? শ্রমশক্তি রপ্তানি করে কই? এটা বলেন পারলে আপনারা। আর কেউ? আর কেউ? দুইজন উত্তর করছেন, দুইজন উত্তর করছেন। সৌদি আরব। এটা আগে ছিল সংযুক্ত আরব আমিরাত, এখন সবচেয়ে বেশি শ্রমশক্তি রপ্তানি করে সৌদি আরবে। এবং শ্রমশক্তি রপ্তানিতে, শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে অষ্টম এবং প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। রে কি বলেন? ওকে, তো প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান হলো বিশ্বের সপ্তম, শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশ হলো বিশ্বে অষ্টম। প্রথম হলো ভারত। ভারত থেকে প্রচুর মানুষ যুক্তরাষ্ট্রে আছে। আপনারা দেখবেন যে ভারতে ম্যাক্সিমাম, ভারতে এমন একটা অবস্থা যে আপনি রাস্তায় যে কাউকে ধরে জিজ্ঞেস করলে ভাই কি করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি করেন ভাই? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিটেক, এমটেক, হ্যাঁ এরা করা লোকজনের অভাব নাই। এবং এরা আসলেই ভালো দক্ষ লোকজন, এবং ওই ভারতের মধ্যেই এরা বড় বড় কোম্পানিতে অনেক বড় স্যালারিতে চাকরি করে, আবার দেশের বাইরেও চলে যায়। যার ফলে হয় কি, এদের ইনকামটাও অনেক বেশি হয়। আর একটা অদক্ষ মানুষ যখন বিদেশে যায় তার বেতন হয় ধরেন 50,000 টাকা। তো আমরা মনে করি 50,000 অনেক বেতন পাইতেছে। অথচ যারা এইসব লাইনে কাজ করে, দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কনস্ট্রাকশন সাইটের ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকজন যখন বিদেশে যায় তাদের স্যালারি হয় 10 থেকে 12 লাখ মিনিমাম, এর থেকে বেশিও হয়। মানে আমরা 50,000, মানে উনি বিদেশ যায় 50,000 টাকা ইনকাম। ফলে কি হয়, বাংলাদেশ থেকে এত মানুষ যাওয়ার পরেও বাংলাদেশের রপ্তানি মানে প্রবাসী আয়টা বাড়তেছে না, বরং এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ যাওয়া বাড়ছে, বাট প্রবাসী আয় কমে যাচ্ছে। কারণ দক্ষ ওইভাবে লোকজন যাচ্ছে না। বিদেশ যায় কারা? যে মনে করে যে বাংলাদেশে আমার কোনো ফিউচার নেই, এখন আমার বিদেশ যাওয়া দরকার। আর একটা দল যায়, যেই দলটা একেবারে পার্মানেন্ট চলে যায়, তারা আর আসে না। তারা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী লোকজন। এটাকে বলে ব্রেন ড্রেন বা মেধা পাচার। এই দুই শ্রেণীর লোক যায়, কিন্তু যেই শ্রেণী এইখানে ইনভলভমেন্ট থাকলে সবচেয়ে ভালো হতো সেটা হলো সেমি ব্রিলিয়ান্ট, আমাদের মতো লোকজন, তাই না? নাকি মহিউদ্দিন ভাই? সেমি ব্রিলিয়ান্ট লোকজন গেলে বেশি ভালো হতো। নেক্সট আসেন, বাংলাদেশের অর্থনীতিতে আর একটা জিনিস আছে, সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে এই যে উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা হয় তিন ধরনের: স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, আর একটা হলো মধ্যমেয়াদী। উন্নয়ন পরিকল্পনা এইখান থেকে কি কি আসতে পারে এবার পরীক্ষায় সেটা দেখেন। উন্নয়ন পরিকল্পনা থেকে আসতে পারে এক নম্বরে স্বল্প মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। এইখানে আছে
আমার বাজেট, 1 বছরের উন্নয়ন পরিকল্পনা। এরপরে আছে আমার এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইটার পূর্ণরূপটা লিখে নেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট, পিআরও জিআরএ এমএমই, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। মানে কি? মানে হলে 1 বছরে কি কি উন্নয়ন হবে সেটাকে বলা হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। একটা হলো স্বল্প মেয়াদি, একটা হলো মধ্যমেয়াদী বা মধ্যম মেয়াদী। এই ধরনের উন্নয়ন পরিকল্পনার মধ্যে আছে দ্বিবার্ষিক পরিকল্পনা, দ্বিবার্ষিক পরিকল্পনা। এরপরে আছে পিআরএসপি। বাংলাদেশে এ যাবৎকালে দ্বিবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছিল একবারই। সেটা কত সালে? 1978 থেকে 80 সালে বাংলাদেশে একটা দ্বিবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছে, মানে 2 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। আরেকটা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পিআরএসপি মানে কি? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি, কি হলো? Wait. এইটা দেওয়া হয়েছে বাংলাদেশে 2টি, এবং এইটা হচ্ছে 3 বছর মেয়াদী দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। গেঞ্জি পরতেই বেশি কমফোর্ট লাগে, তাই না? শার্টের থেকে গোল গলার হলে আরো ভালো। টি শার্ট, ছোটবেলায় যখন শুনি টি শার্ট, এটা কি জিনিস, এটা কোন জামা, আমার তো এরকম কোনো জামা নাই। তো পরে গিয়ে যখন কিনতে নিয়ে গেছে, একজন নিয়ে গেছে, আমি তো মনে হয় আল্লাহ, টি শার্ট চিনি না, এটা কি জামা, জীবনে একটাও কিনলাম না। তখন প্রথম 9-এ উঠছি, দোকানে কিনতে দিল, ও এই গেঞ্জি, গোল গলার গেঞ্জি বলে এটারে, এ তো আমার আছে, বুঝছেন না? নেক্সট আসেন, এইটা দেওয়া হয়েছে বাংলাদেশে মোট 2টি, দ্বিবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছে একটি, আরেকটাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইটা দেওয়া হয়েছে মোট 8টি, এবং বর্তমানে চলমান আছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বর্তমানে চলমান আছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইটার মেয়াদ কত সেটা পরীক্ষা আসে। এইটার মেয়াদ হলো 2020 থেকে 2025 সাল পর্যন্ত। 2020 সাল থেকে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। ওকে, এবং এইটার কয়েকটা লক্ষ্যমাত্রা একটু লিখে রাখতে পারেন। এইখানে প্রবৃদ্ধি হবে 8.5% এবং গড়ে 8%, এবং মানুষের গড়ায়ু হবে 74 বছর। প্রবৃদ্ধি হবে এই 5 বছর পরে, প্রবৃদ্ধি উঠবে 8.51%, যেটাকে আমরা বলি জিডিপি গ্রোথ, এবং এটার গড় থাকবে প্রতি বছরে 8%-এর মতো। এবং এইখানে মানুষের গড় আয়ু হবে 2025 সালে গিয়ে 74 বছর। এবং এইখানে বলা আছে এই 2025 সাল পর্যন্ত সময়ে 1,13,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, মানে 1 লাখ না, সরি, 1,13,00,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1,13,00,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 1,13,00,000 কর্মসংস্থান সৃষ্টি করা হবে নতুন করে। কিসে? 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায়। এবং দারিদ্র্যের হার নামিয়ে আনা হবে কততে?
সেটা অলরেডি বোধহয় নেমে গেছে, দারিদ্র্যের হার আসবে 15.6%, এবং চরম দারিদ্র্যের হার আসবে 7.4%। 15.6% এবং চরম দারিদ্র্য আসবে 7.4%। চরম দারিদ্র্য অলরেডি কমে গেছে, 8.6% আছে, আর এটা আছে 5.6% আছে, আর এটা আছে 18.7%। এটা আরেকটু কমার মতো কথা। লোকজন লিখতেছে, স্যার কি কি কমেন্ট পড়েন, আমাদেরকেও একটু শুনায়েন। তাই শোনানো যাবে না, যার যার কমেন্ট শেষে লিখবেন, শুধু আমিই দেখতে পারতেছি, এই জন্যই তো লিখতেছেন। শুধু আমি না দেখে সবাই দেখলে তো লিখতেন না। একজন মনের দুঃখ প্রকাশ করে বলছে যে স্যার চাকরিটা না হলে বোধহয় আমারও বিদেশে যাওয়া লাগবে দোকানে কাজ করার জন্য, এটা লিখছে, আর কিছুই না। এবং বিদেশে সে লিখছে যে তার এক আত্মীয়ের দোকান আছে, ওই দোকানে সেলসম্যানের কাজ করতে যাইতে হবে, দেখছেন। এরপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ। এরপরে দীর্ঘমেয়াদী যে উন্নয়ন পরিকল্পনা আছে, এর মধ্যে আছে ভিশন 2041, যেটা মূলত রিপ্লেসমেন্ট হলো ভিশন 2021 এর পরিবর্তে এখন নেওয়া হয়েছে ভিশন 2021। লক্ষ্যমাত্রা ছিল 2021 থেকে 2025 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে 41 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা। আরেকটা আছে ডেল্টা প্ল্যান 2100, ডেল্টা প্ল্যান 2100 বা বদ্বীপ পরিকল্পনা 2100। এইটা 2018 সালের সেপ্টেম্বর মাসে অনুমোদন পায়। বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটা ডেল্টা বা বদ্বীপে পরিণত করা 2100 সালের মধ্যে, এটাকে বলা হয় ডেল্টা প্ল্যান 2100। এবং এখানে 6টি হটস্পট আছে, 6টি হট স্পট আর কি। এই হটস্পট মানে সুনির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য জায়গা, যেগুলোকে টার্গেট করে এই উন্নয়ন পরিকল্পনায় কার্যক্রম গ্রহণ করা হবে। স্যার চাকরি না হলে আমারও বুঝি আর বিয়েটা হবে না, এরকম অনেকেরই অনেক কিছু আছে, বুঝছেন। চরম দারিদ্র্য বর্তমানে তো 5.6 বলছিলেন, হ্যাঁ কমে আসছে। এটা হলো লক্ষ্যমাত্রা ছিল এই উন্নয়ন পরিকল্পনার, এটা ওই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল এইখানে নামানো, অলরেডি নেমে গেছে সেটা, এটা ছিল লক্ষ্য, সেটা বলছি আমরা। এরপরে আসেন এই যে ভিশন 2021, এই পরিকল্পনাটার রিপ্লেসমেন্ট বা এটার পরিবর্তে এখন যে লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে তার নাম হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের ঘোষণা আসে কবে? মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 12ই ডিসেম্বর 2022। 12ই ডিসেম্বর 2022 এই দিন ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশ দিবস, এবং এই ডিজিটাল বাংলাদেশ দিবসের পরিবর্তে ওই দিন থেকে নতুন করে লক্ষ্যমাত্রা নেওয়া হয় স্মার্ট বাংলাদেশ গড়ার, যার ভিত্তি হলো মোট 4টি। ভিত্তি হলো মোট 4টি। কি কি? স্মার্ট শব্দটা সবসময় কমন থাকবে। স্মার্ট সিটিজেন, আপনাদের সবাইকে স্মার্ট হইতে হবে। স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন হলে স্মার্ট সোসাইটি বা সমাজ গড়ে উঠবে। আর ফলে কি হবে? তাদের মধ্য থেকে স্মার্ট গভর্নমেন্ট থাকবে। আর এই স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি বা স্মার্ট অর্থনীতি গড়ে তুলবে। এই 4টা ভিত্তির উপর স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি। শেষ। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টা? 4টা। স্মার্ট বাংলাদেশ কবে গৃহীত হয়? এই তারিখ। প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয় 31 জানুয়ারি 2023। প্রথম স্মার্ট
উপজেলা ঘোষণা করা হয় শিবচর মাদারীপুর। এটা লিখতে লাগেন, তার মধ্যে আমি আসছি, একটা মিনিট। লিখছেন শেষ? আর পি পি পিপি মানে কি? স্মার্ট সোসাইটি মানে হলো স্মার্ট সমাজ, সোসাইটি মানে সমাজ। আর স্মার্ট এর বাংলা কি আমি জানি না। স্মার্ট এর বাংলা মানে স্মার্ট, সুশীল, এরকম কিছু একটা হবে, আমি জানি না। যাই হোক, এই হলো মোটামুটি এখানকার কথাবার্তা। নেক্সট আসেন, এরপরে যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়। ও এইখানে একটা কথা মাথায় রাখেন, বাংলাদেশে এ যাবৎকালে তাহলে মোট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় কতটি? 11টি। 11টির মধ্যে কি কি আছে? 11টির মধ্যে আছে 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একটা দ্বিবার্ষিক পরিকল্পনা, আর 2টা পিআরএসপি বা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এই হলো শেষ এখানের অংশ। নেক্সট আসেন বা বাজেট। বাজেট কাকে বলে? বার্ষিক আয় ব্যয়ের হিসাব। আর বাজেট সম্পর্কে কই বলা আছে? অনুচ্ছেদ নাম্বার 87-তে সংবিধানের। বার্ষিক আর্থিক বিবৃতি। 81-তে আছে অর্থবিল আর 87-তে আছে বার্ষিক আর্থিক বিবৃতি। তো বাজেট হয় কয় ধরনের? 2 ধরনের। একটা হয় সুষম বাজেট, একটা হয় অসম বাজেট। তো বাংলাদেশের বাজেটটা হলো অসম বাজেট। অসম বাজেট আবার হয় 2 ধরনের। একটা হয় উদ্বৃত্ত বাজেট, আর একটা হয় ঘাটতি বাজেট। তো বাংলাদেশের বাজেট আবার ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট আর একটা হলো ঘাটতি বাজেট। বাংলাদেশের বাজেট কেমন? ঘাটতি বাজেট। এটা কেমন একটু পরেই বুঝবেন। তার আগে বাজেট প্রথমবার প্রণয়ন করা হয় বাংলাদেশে কত সালে? বাংলাদেশে প্রথম বাজেট প্রণয়ন করা হয় কত সালে? এটা একটু বলেন পারলে। 1972 সালে, 30 জুন 1972 প্রথমবার বাজেট প্রণয়ন করা হয়। প্রথম বাজেট প্রণয়ন করা হয় 1972, এবং এটা প্রণয়ন করেন তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের অর্থমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন, উনি এই প্রথম বাজেটটা প্রণয়ন করেন। আর বাজেট ঘোষণা হয় প্রতি বছর জুন মাসের প্রথম বৃহস্পতিবার। বাজেট ঘোষণা হয় জুন মাসের প্রথম বৃহস্পতিবার। বর্তমান বাজেট হলো বাংলাদেশের 52তম বাজেট। 52তম বাজেট। আর এই 52তম বাজেটে মোট বাজেটের আকার কত? মোট বাজেটের আকার 7,61,758 কোটি টাকা। 58 কোটি নাকি 68 কোটি? 7,61,758 কোটি টাকাই মোস্ট প্রবাবলি। এটা হলো মোট বাজেটের আকার।
এবং এর মধ্যে রাজস্ব আয় হবে 5,00,000,000,000 টাকা। এটা হবে রাজস্ব আয়। এবং এইখানে গতকাল কি ক্লাস হয়েছিল কিভাবে জানি? এই বিদেশে যাবেন যে মানুষের দোকানে কাজ করতে, আছেন আপনি? ওকে, তাহলে 5,00,000,000,000 টাকা হবে রাজস্ব আয়, আর ঘাটতি হবে কত? ঘাটতি হবে কত এইবার রাজস্বে? ঘাটতি হলো 2,61,785 কোটি। এটা হলো ঘাটতি। এই টাকা কই থেকে আসবে? এখন এইটা হলো আপনার কত বাজেট ঘাটতি। তো এখন এই বাজেট ঘাটতি যেটা আছে এইখানে আবার কিছুটা পূরণ হবে কিসের মাধ্যমে? অনুদান। অনুদান কাকে বলে? ধরেন আপনার এক বন্ধু খুবই গরিব, আমার মনে হলো আমি চাকরি বাকরি করি, শালা তুই তো গরিব, চল তোকে একবেলা হোটেলে খাওয়াই। তো খাওয়াই, এর বদলে আপনি হিসাব করবেন না যে তোকে দুপুরে খাওয়াইছি, তোর কাছে এখন 150 টাকা পাই, মানে এমনি খাওয়াবেন ফ্রিতে, তুই একটা গরিব মানুষ, যা এমনি খাওয়াই দিলাম। এটা কি বলে? অনুদান। গরিব মানুষকে এরকম ফ্রিতে কিছু দিয়ে দেওয়া। আর 758 নাকি তাহলে 85 হবে, 7,61,700। আরে তো কনফিউজ হয়ে গেলাম আমি নিজেই। হ্যাঁ, তো অনুদান আসবে 3,900 কোটি টাকা। 3,900 কোটি টাকা আসবে অনুদান, আর বাদ বাকি পুরোটাই ঘাটতি। এরপর আসেন, এই বাজেটে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম খাতে রাখা হয়েছে কত টাকা? উত্তর 2,63,000 কোটি টাকা। কোটি আছে কিন্তু, হ্যাঁ মনে রাখেন, কোটি ছাড়া কোনো হিসাব নেই বাজেটে। 2,63,000 কোটি টাকা স্যার বিদ্যাবাড়ির জিকে বইটা যদি আপনি লেখেন তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, লিখতে পারলে আসলেও খারাপ হতো না, আমি চেষ্টা করতাম ভালোভাবে লেখার, কিন্তু সময়ের সুযোগ আসলেই খুবই কঠিন জিনিস। কারণ এই যে ঢাকা আসলাম 3 দিনের জন্য, 2 দিনের ছুটি আর 1 দিন এক্সট্রা ছুটি নিয়ে, তাহলে মোট 3 দিনে আমি ক্লাস নিয়েছি বোধহয় আজকে হলো আপনার 2টা থেকে রাত 11টা, 9 ঘন্টা। গতকালকে নিছি হলো 11 ঘন্টা, 11 আর 9 20 ঘন্টা, আর তার আগের দিন নিছিলাম বোধহয় আপনার 10 ঘন্টা। 20 আর 10 30 ঘন্টা ক্লাস নিছি 3 দিনে। আর বাকি কয়দিন হলো আবার ওইদিকে অফিস করি। তো 2,63,000, আবার এর মধ্যে এর আগের দিন ঢাকায় চলে আসছি, বাসে জার্নি করতে করতে 5 ঘন্টা যায়। আবার আজকে ক্লাস শেষ করবো 11টায়, রাত 12টায় হলো বাস, কালকে সকাল আবার 9টায় অফিস। বুঝতে পারছেন? টাইম থাকলে আসলেই কিছু একটা করার সুযোগ ছিল। এডিপি মানে কি একটু আগে লিখে দিয়ে আসছি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এটা হলো সমন্বিত। ধরেন আমাদের বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটা? সর্বোচ্চ বরাদ্দকৃত খাত এটা হলো জনপ্রশাসন খাত। জনপ্রশাসন খাতে মোট বাজেটের 22% দেওয়া হয়েছে। মোট বাজেটের 22% দেওয়া হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, দুইটাই শুধু পড়বেন, আর একটা হলো শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাত। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ হলো 13.7%। দুইটা খাতেই জানেন 13.7% দুইটা খাতের বরাদ্দ, দ্বিতীয় শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাত। আর এডিপি খাতটা বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা, এইটা কোনো স্পেসিফিক খাত না। ধরেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য একটা বিল্ডিং বানাইতে হবে স্কুলের,
2টা টিউবওয়েল বসাইতে হবে। জনপ্রশাসনে জনগণের জন্য যারা শাসন করে থাকে, যেমন ডিসি, ম্যাজিস্ট্রেট, এদের জন্য 10টা গাড়ি কিনতে হবে। আবার ধরেন যোগাযোগ খাতে, যোগাযোগ ও পরিবহন খাতে 10টা রাস্তা বানাইতে হবে। এই টোটাল যা খরচগুলো, এগুলোকে বলা হয় উন্নয়ন খরচ। এইটার সামগ্রিক হিসাবকে একত্রে বলা হয় এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা উন্নয়ন কর্মসূচি। সবগুলা খাতেরটা একসাথে মিলে। আর উন্নয়ন কর্মসূচির বাইরে যে টাকাগুলো ব্যয় করা হয় সেগুলো ওর মধ্যেই আসে। এই গেল এইখানকার কথাবার্তা। নেক্সট এর বাইরে আসেন, এইখানে কিছু জিনিস আছে লক্ষ্যমাত্রা। এটাকে বলা হয় প্রক্ষেপিত। প্রক্ষেপিত প্রক্ষেপিত জিডিপি। এরে ভাই, ওই কি শুরু করছে! আমি বলছি ডাবল টি ব্যাগ দিতে, সেই বিকাল থেকে 4টা কাপের 4টাই ডাবল টি ব্যাগ দিছে। মানে বুঝছেন, খালি বিকেলে একবার ওকে বলছি যে টি ব্যাগ যা দাও ডাবল করে দিবা, কারণ তখন একেবারে খেয়ে উঠছি, ঘুম আসতেছে, 2টার সময় কোনো ক্লাস করার টাইম, 2টায় শুরু করছে আজকে, যেহেতু সবে বরাতের কালকেই। তো এখন তখন বলছি যে ডাবল টি ব্যাগ দিতে, এখন প্রত্যেকবারই ডাবল টি ব্যাগ দিয়ে যাচ্ছে। আসেন নেক্সট যেটা লিখছেন, যে প্রক্ষেপিত জিডিপি, এটা হলো 50 লক্ষ কোটি টাকা। ওমা, 50 লক্ষ কোটি। কেউ এত সংখ্যা টংখ্যা না লিখতে পারলে সে ডিরেক্ট লিখে রাখেন 50 লাখ কোটি টাকা। এটা হলো প্রক্ষেপিত জিডিপি, মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আরেকটা হলো প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধি, এটা হবে 7.5%। প্রক্ষেপিত মুদ্রাস্ফীতি, এটা নামিয়ে আনা হবে 4.5%। 4.5 কি 6.5%? না 6.5 না, 6%, 6.0%। আর 7.5% হবে প্রবৃদ্ধি। মুদ্রাস্ফীতি আনবে 6.5%। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে বাজার থেকে, সেটা হলো কর মুক্ত আয় সীমা। অর্থাৎ একটা মানুষ বছরে যেই কয় টাকা আয় করলে তার কাছ থেকে সরকার কোনো কর বা ট্যাক্স নিবে না, সেটাকে বলা হয় কর মুক্ত আয় সীমা। দেখেন, হ্যাঁ, কর মুক্ত আয় সীমা। করমুক্ত আয় সীমাটা একটা হলো সাধারণ মানুষের জন্য, আর একটা হলো অসাধারণ, মানে হলো নারী, বুঝছেন? অসাধারণ মানুষ একটা হলো সাধারণ, আরটা হলো নারী ও 65+ বয়স্ক। এদেরকে এক ক্যাটাগরিতে রাখা হয়েছে, যারা প্রবীণ। ওকে, বুঝছেন? চিনি খান না, তারপরও তার উপর ডাবল টি ব্যাগ, সমস্যা নেই। একটু বেশি তিতা হয়, একটু বেশি করা হয় চিনি ছাড়া, বাট ভালো হয়। পানি খাওয়া লাগে না আর আলাদা করে। এইটার পরে দেখেন সাধারণ, নারী ও 65। আর একটা লিখবেন হলো, আরেকটা লিখবেন হলো যারা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। আর একটা লিখবেন হলো আপনার গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই 3 ক্যাটাগরির গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এখন সাধারণ ক্যাটাগরি কত? 3,50,000। এটা গত বাজেটে ছিল 3 লাখ প্লেন, এবার উঠানো হয়েছে 3,50,000 টাকায়। নারী ও 65+ বয়স্ক মানুষের জন্য কর মুক্ত আয় সীমা 4 লাখ। অর্থাৎ যদি কারো ধরেন বছরে 4 লাখ টাকা আয় থাকে নারীদের, তাহলে তার কাছে সরকার ট্যাক্স নিবে না। 4 লাখ 1 টাকা হইলেই ট্যাক্স শুরু। এখন 4 লাখ হলে বছরে কত আসে? ধরেন বছরে আসে 3 × 36, আরো 5 × 60, 5 হবে না, ধরেন 33-34 হাজার টাকার মতো যে নারীদের মাসে ইনকাম আছে, তাদের ট্যাক্স দেয়া লাগবে না। এর থেকে একটু বাড়লেই ট্যাক্স দেয়া লাগবে মাসে।
আর এই 3.5 লাখেরটা এটা যাদের বছরে মানে মাসে 30,000 টাকার মতো ইনকাম আছে তাদেরই এই ট্যাক্সটা দেয়া লাগে, ইনকাম ট্যাক্সটা। এবং এইটাকে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য রাখা হয়েছে 4,75,000 টাকা পর্যন্ত। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এটা রাখা হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। এখন আসেন, বাংলাদেশের রাজস্ব হয় কয় প্রকারের, এইটা নিয়ে একটা প্রশ্ন আসে প্রায় পরীক্ষায়। রাজস্ব হয় 2 প্রকারের, একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর বা প্রত্যক্ষ রাজস্ব ও পরোক্ষ রাজস্ব। বাংলাদেশে 2 ধরনের রাজস্বের প্রচলন আছে। প্রত্যক্ষ রাজস্ব কি? যেই রাজস্ব দেওয়ার পরিবর্তে সরকার আপনাকে কোনো ফ্যাসিলিটিস দিবে না, সেটা হলো প্রত্যক্ষ রাজস্ব। আর পরোক্ষ রাজস্ব হলো দিবে না আর কি, দিবে, যেই রাজস্ব দেওয়ার বদলে বদলে সরকার আপনাকে কোনো ফ্যাসিলিটিস দিবে, সেটা হলো প্রত্যক্ষ রাজস্ব। যেমন আয়কর, আপনি বাংলাদেশ ভূখণ্ডে থেকে আয় করছেন, সেইখান থেকে একটা অংশ সরকারকে ট্যাক্স দিচ্ছেন, সো এর বদলে আপনি কিছু সুযোগ সুবিধা নিচ্ছেন। আরেকটা হলো ভূমি কর, একটা ভূমি আপনি ভোগ দখল করছেন, এর পরিবর্তে ভূমির খাজনা হিসেবে সরকারকে আপনি কিছু টাকা পয়সা দিচ্ছেন, এই করটা আপনি বদলে কিছু পাচ্ছেন বিধায় এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। কিন্তু যার বদলে আপনি কিছু পাবেন না তাকে বলা হবে পরোক্ষ কর। এইটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে ভ্যাট কি ধরনের কর। ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর, যার বদলে সরকার কিছুই দিবে না আপনাকে, বুঝছেন না? আপনি মানে ধরেন একটা জামা কিনলেন 1,000 টাকায়, কিন্তু দোকানদার বললো যে ভাই মোট আসছে হলো 1,150 টাকা। আমি জিজ্ঞেস করলাম, বাকি 150 কিসের? বললো ভ্যাট। ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট হলো 15%। তো ভ্যাট জিনিসটা কি? ভ্যাট জিনিসটা হলো যে দেশের মধ্যে উৎপাদিত সকল পণ্য দ্রব্যের উপরে সরকারকে শতকরা 15% হারে ট্যাক্স দিতে হয় একটা। এই ট্যাক্সটা কি? এটার বদলে সরকার কি দিবে? কিছুই দিবে না, এটা এমনি সরকার নিচ্ছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই জন্যই এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই জন্য এটাকে বলা হয় পরোক্ষ কর। বাংলা হলো মূল্য সংযোজন কর, বাংলা হলো মূল্য সংযোজন কর, লিখছেন? আর একটা ট্যাক্স আছে এরকম, যেটার নাম হলো আবগারি শুল্ক। আবগারি শুল্কটা হলো শুল্কের অতিরিক্ত শুল্ক। আবগারি শুল্ক জিনিসটা হলো শুল্কের অতিরিক্ত শুল্ক। শুল্কের অতিরিক্ত শুল্ক জিনিসটা কি? ধরেন সরকার চাইলেই বলতে পারে যে বিড়ি সিগারেট কালকে থেকে বন্ধ, কিন্তু এটা বললে সরকারেরই লস। কারণ ধরেন একটা বিড়ির বাজারে বা একটা সিগারেটের বাজারে রিয়াল মূল্য আছে 3 টাকা বা 2 টাকা, কিন্তু সরকার এটাকে বিক্রি করতেছে 15 টাকায়। বাকি 12 টাকা কই যায়? ট্যাক্স আকারে সরকার পায়। ওই যে 2 টাকা বা 3 টাকায় বিক্রি করলেও সরকারের 15% ভ্যাট নেওয়া হয়ে যাইতো ওটার উপরে, কিন্তু তার উপরে এক্সট্রা করে আবার একটা ভ্যাট বসাইছে। এই ভ্যাটটার নাম হলো আবগারি শুল্ক। এটা কোন ক্ষেত্রে বসায়? যেগুলা ক্ষতিকর পণ্য কিন্তু নিষিদ্ধ না, এই ধরনের পণ্য যখন বাজারে কেনা বেচা হয়, তখন সেটার উপরে সরকার এক্সট্রা করে যে ভ্যাটটা বসায়, ভ্যাটের অতিরিক্ত ভ্যাট বা শুল্কের অতিরিক্ত শুল্ক, এটাকে বলা হয় আবগারি শুল্ক। এটা কিসের উপর হয়? মদের উপর হয়, সিগারেটের উপর হয়। যার ফলে হয় কি, ওই জিনিসগুলোর দাম ধরেন অল্প কিন্তু হয়ে যায় বাজারে অনেক বেশি দাম, এবং ফলে সরকারের উপকার হয় অর্থনৈতিক ভাবে। স্যার আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা। আচ্ছা, আটটা কেন? মানে কি 8:10 না? লিখছেন এই দুটা? নেক্সট আসেন, বাংলাদেশের নেক্সট যে জিনিসটা আছে পড়বেন, সেটা হলো পুঁজি বাজার বা স্টক মার্কেট। স্টক মার্কেট বা পুঁজি বাজার। পুঁজি বাজারে কয় ধরনের পুঁজি বিক্রি হয়? একটা হলো কয় ধরনের শেয়ার বিক্রি হয়, একটা হলো প্রাইমারি শেয়ার আর একটা হলো সেকেন্ডারি শেয়ার। কখন যে সময় শেষ হয়ে গেছে আমি বুঝিনি, তার উপরে শুরু করতে গেছে 15 মিনিট লেট হয়ে। এখন ঝামেলাটা হয়েছে যে আপনাদের এইখানে আসলে আমি সময়ের কোনো কুল কিনারা পাই না, মানে কত কিছু পড়ানোর ইচ্ছা থাকে কিন্তু সময় শেষ হয়ে যায়, দেখা যায় বুঝতেই পারি নাই কখন এতখানি সময় শেষ হয়ে গেছে, একেবারেই শেষ পর্যায়ে আমরা। তো শেয়ার বাজারে শেয়ার হয় 2 ধরনের, একটা হলো প্রাইমারি শেয়ার, একটা হলো সেকেন্ডারি শেয়ার। আর শেয়ার বাজারের কয়েকটা আছে। আর এইখানে দেখেন বাংলাদেশে শেয়ার মার্কেট আছে 2টা। বাংলাদেশে শেয়ার বিক্রয়ের মার্কেট আছে 2টা, একটা হলো ডিএসই বা ঢাকা স্টক এক্সচেঞ্জ,
ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা হলো সিএসই বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আর এই শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানটা আছে, শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানটা আছে তাকে বলা হয় বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এক্সচেঞ্জ COMMISSION, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এরা বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে। আর শেয়ার বাজারে বুল মার্কেট এই একটা শব্দ আছে, মানে হলো ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। ঊর্ধ্বমুখী শেয়ার বাজার মানে শেয়ারের দাম বাড়া। আরেকটা হলো ব্লু চিপ, মানে হলো নিরাপদ শেয়ার। নিরাপদ শেয়ার। আর একটা পূর্ণরূপ আছে শেয়ার বাজারের সাথে রিলেটেড, তাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংস মানে কোনো প্রতিষ্ঠান যখন তাদের মালিকানার একটা অংশ বা ভাগ বা একটা শেয়ার বাজারে বিক্রি করে, সেটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এই ছিল মোটামুটি কথাবার্তা। আর এইখানে একটা জিনিস আপনারা দেখে নিন, বাজারে দুইটা মুদ্রা আছে, একটাকে বলা হয় সরকারি মুদ্রা আর একটাকে বলা হয় বেসরকারি মুদ্রা। সরকারি মুদ্রা কি? সরকারি মুদ্রা যেগুলো বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশ সরকার ছাপায়। আর একটাকে বলা হয় ব্যাংক নোট, যেটা বাংলাদেশ ব্যাংক ছাপায়। দুইটাই বাংলাদেশ ব্যাংক ছাপায়, তবে একটার এগেইনস্টে যা ছাপাবে তার বদলে স্বর্ণ জমা রাখতে হয় ভল্টে টাকা ছাপাইতে গেলে। আরেকটার এগেইনস্টে কোনো কিছু জমা রাখতে হয় না, ইচ্ছা মতো ছাপানো যায়। যেটা ইচ্ছা মতো ছাপানো যায় 1 টাকা 2 টাকা 5 টাকা, এটাকে বলা হয় সরকারি নোট। আর এর বাইরে যত নোট আছে ওই নোটগুলোকে বলা হয় ব্যাংক নোট। ওইগুলোর এগেইনস্টে সোনা জমা রেখে টাকা ছাপাইতে হয়, সেজন্য ওইগুলোকে বলা হয় ব্যাংক নোট। আর সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, আর ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। যেগুলো ব্যাংক নোট সেগুলোতে স্বাক্ষর থাকে, বাকি সব নোট হলো ব্যাংক নোট। ব্যাংক নোট, এই নোট হলো মোট 7টা, আর এইখানে স্বাক্ষর দেয় গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের। এটার এগেইনস্টে স্বর্ণ জমা রাখতে হয়। এই হলো এখানকার কথাবার্তা। এইটুকু জিনিস আপনারা ভালোভাবে পড়েন, আর আরো যে বিষয়গুলো লেকচার শিটে আছে সেগুলো দেখে একটু সুন্দরভাবে করে নেন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, একেবারেই শেষ সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। সেই পর্যন্ত যারা লিখতে পারেন না স্ক্রিনশট দিয়ে নেন, একেবারে জাস্ট 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ডে স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী।